আমার কিছু বলার আগে আশিস বাজখাই গলায় বলল, তুম কোন হ্যায়? আশিসের প্রশ্নটা শোনার পর লোকটা একটা কথাও বলল না। আমাদের পাশ দিয়ে সে নেমে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। মনে হয় লোকটা নেশা করেছিল, কারণ বেসামাল অবস্থায় সে নেমে গেল। ঘটনার আকস্মিকতায় আমরা দুজনে ভয়ভীত হয়ে গেছিলাম। এখানে একটা কথা, সেই সময় মোবাইল ফোনের প্রচলন অতটা হয় নাই। আমাদের দুজনের মধ্যে কারো কাছে ফোন ছিল না। আশিসের কাছে টর্চ লাইট ছিল, কিন্তু মাওবাদী এবং পুলিশের কথা শোনার পর আশিসকে টর্চটা জ্বালাতে বারণ করি, কারণ আলো দেখে বহুদূর থেকেই আমাদের অবস্থানটা বোঝা যেত। তাই আমরা অন্ধকারে ওই পাহাড়ের রাস্তায় হেঁটে যাচ্ছিলাম। এইভাবে ঘন্টাখানেক বা তারও বেশি হতে পারে হাঁটার পর মনে একটা চিন্তা আসলো, আমরা ঠিক পথে যাচ্ছি তো? দোকানিটা অবশ্য বলেছিল এই রাস্তাটাই মন্দিরের দিকে যাবে, কিন্তু কোথায় কি? শুধুই তো অন্ধকার। জঙ্গলের মধ্যে শুধু জোনাকি পোকার আলো দেখতে পাচ্ছিলাম, আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। এইভাবে আরো অনেক দূর চলার পরও কোনো আলোর হদিশ পেলাম না। পাহাড়ের রাস্তায় চলার জন্য আমরা ক্লান্ত অনুভব করছিলাম। ততক্ষণে আবার হালকা বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে। হঠাৎ আমাদের বাম দিকের জঙ্গল থেকে একটা খসখস আওয়াজ পেলাম। গাছের থেকে পড়া পাতার উপর কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। আওয়াজটা আমাদের থেকে বেশ দূরে হচ্ছিল। ভয়ে আতঙ্কে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কে হাঁটছে ওখানে? কোনো বন্যজন্তু, নাকি মাওবাদীর লোক, নাকি অন্য কেউ? আমরা দুজনেই দুজনকার হাত ধরে ঠক ঠক করে কাঁপতে লাগলাম, কিন্তু হাঁটা থামাইনি। এইভাবে অনেকটা সময় পেরিয়ে গেল। আমরা তখন খুব আস্তে আস্তে হাঁটছি। ওই খসখস শব্দটাও আমাদের সাথে হাঁটছে। কখনো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, কখনো আমাদের সাথেই হাঁটছে। কিছুটা যেতেই একটা সুন্দর গন্ধ নাকে এলো। এই সুগন্ধটার বর্ণনা করা মুশকিল। সুগন্ধটার একটা বন্য মাদকতা ছিল। মনটা প্রফুল্ল হয়ে গেল। তার সাথে সাথে ওই আওয়াজটা আর শুনতে পেলাম না। প্রফুল্লিত মনে আমরা কিছুটা এগোবার পর অন্ধকারের মধ্যে মনে হলো রাস্তার ধারে কেউ যেন বসে আছে। আমি ভয়ার্ত কণ্ঠে আশিসকে বললাম, টর্চ জ্বালা। টর্চের আলোতে দেখলাম একটা মাইলস্টোন, লেখা আছে রাজারাপ্পা মন্দির 1 কিলোমিটার। ওই মাইলস্টোনটা দেখার পর আমরা জয় মা বলে আনন্দে নাচতে লাগলাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ঝড়ের গতিতে হেঁটে আমরা মন্দিরে চলে এলাম। রাত 10টার বেশি সময় হয়ে গিয়েছিল। অন্যদিন হলে মন্দিরের এত রাতে বন্ধ হয়ে যেত, কিন্তু আজ অমাবস্যা, তাই খোলা ছিল। তাড়াতাড়ি নদীর সঙ্গমে গিয়ে স্নান করলাম। শুকনো কাপড় পরে মুখার্জি বাবুর দোকান থেকে পুজোর ডালা নিয়ে মন্দিরে ভক্তি সহকারে মা ছিন্নমস্তিকার পূজা অর্চনা করলাম, দর্শন করলাম। তারপর হোটেলে গিয়ে খাবার খেলাম। আবার মন্দির চত্বরে ফিরে এলাম। মন্দিরের সামনে সিমেন্টের তৈরি বেশ খানিকটা জায়গা নিয়ে উঁচু বেদির মতো, তার উপর টিনের শেড ছিল। আমরা সেখানে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা করলাম। দেখলাম একটা হোম হয়েছে, এখনো আগুন জ্বলছে। 3জন লোক তারই পাশে শুয়ে আছে। একজন আলতো স্বরে শ্যামা সঙ্গীত গাইছে। আলাপ করলাম, ওনারা পুরুলিয়া থেকে এসেছেন। যিনি কথা বলছেন তিনি শিষ্য। গুরুদেবের নাম নাগ তান্ত্রিক। আর তৃতীয় জন একটি বছর 20-র একটি যুবক। শিষ্যটি জানালো এই যুবকটির মানসিক সন্তুলন ভালো নয়, তারই নিরাময়ের জন্য ওনারা ছিন্নমস্তিকায় এসেছেন। নাগ বাবা তার বুক চিরে রক্ত দিয়ে হোম করেছেন। আমরাও তাদের পাশে শুয়ে পড়লাম। মন্দির বন্ধ হয়ে গিয়েছে। ভোরবেলায় এক ভরাট গলায় গাওয়া গান শুনে ঘুম ভেঙে গেল। নাগ বাবাজি গাইছেন, যদি তোর ও মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ধারে। ওই ব্রহ্ম মুহূর্তে মন্দির পরিসরের নিস্তব্ধতাকে ভেদ করে ভদ্রলোকের সুমধুর কণ্ঠে গাওয়া ওই শ্যামা সঙ্গীত যেন এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছিল।
সকালবেলা মন্দিরকে ধোয়া হতো। দিনের আলো ফোটার পর দেবীকে প্রণাম করে বাড়ির পথে রওনা হলাম। বাড়ি আসার সময় রাস্তায় বারবার এই প্রশ্নটা মনে আসছিল, জঙ্গলের মাঝে ওই খসখস আওয়াজটা কিসের ছিল, এবং ওই মাদকতাপূর্ণ সুবাস যেটা পাওয়ার পরই আমরা আমাদের ভয় দূর হলো এবং ওই মাইলস্টোনটা দেখতে পেলাম। তবে কি ভয়ার্ত দুই দর্শনার্থীকে দেবী নিজের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছিলেন?